সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানে আজকে আমরা এমন একজনকে হাজির করেছি যিনি 5ই আগস্ট বিপ্লবের সক্রিয় অংশগ্রহণকারী একজন এবং প্রত্যক্ষদর্শী। ঢাকা এবং সিলেটে এবং তার অত্যন্ত কাছের একজন শহীদ হয়েছে, যিনি বলবেন। আমরা পরিচয় করে দিচ্ছি। রূপসী বাংলার স্টুডিওতে আজকে এসেছেন আব্দুল আওয়াল মিসবাহ। মিসবাহ, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা দেখছেন, শুনছেন এবং পরবর্তীতে দেখবেন এবং শুনবেন। সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা রইল। আমি আপনাকে আরেকটা বিষয়ে আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। রূপসী বাংলার টেলিভিশনের সম্মানিত উপদেষ্টা হিসাবে আপনি দীর্ঘ 20 বছর যাবৎ স্বপ্ন দেখতেছেন এই দেশটা তারুণ্য নির্ভর একটা সমাজ ব্যবস্থা, তরুণদের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। সেই জন্য আপনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আপনি যেটা বলছিলেন যে আমার খুব নিকট আত্মীয়, আসলে আমার এলাকাটাও সিলেট সুনামগঞ্জের একটা প্রত্যন্ত অঞ্চল। সেই প্রত্যন্ত অঞ্চলেও আমাদের এই নতুনদের বিপ্লবে সাড়া দিয়ে, নতুনদের ডাকে সাড়া দিয়ে আমার এলাকার আমার মামাতো ভাই শহীদ আয়াতুল্লাহ সে শাহাদাত বরণ করে। আমরা প্রায় 8 থেকে 9 দিন পর তার লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমরা শনাক্ত করতে পারি। সরকার কি তার কোনো অনুদান কিংবা সহযোগিতা পর্যন্ত দিয়েছে? সরকার অনুদান দিয়েছেন। 5 লক্ষ টাকা তার আম্মার হাতে ডিসি সাহেব তুলে দিয়েছেন। এখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং সমন্বয়ক, প্রধান সমন্বয়কে বলা যায় সার্জিস আলম ছিল ওই অনুষ্ঠানে। তার হাত দিয়ে তার আম্মার হাতে, শহীদ আয়াতুল্লাহর আম্মার হাতে 5 লক্ষ টাকার চেক দিয়েছেন। এবং বাংলাদেশ জামাতে ইসলামের সিলেট মহানগরের আমির ইহসানুল মাহবুব জুবাইর ভাইও ওই ঠিক শাহাদাত বরণের কিছুদিন পরই তার বাড়িতে গিয়ে তার আব্বাকে আরো 1 লক্ষ টাকা দিয়েছেন। স্থানীয় নেতৃবৃন্দরা অনেক সহযোগিতা করছেন। একটা মধ্যবিত্ত ফ্যামিলির শেষ সন্তান ছিল সে। তোমাদের মাধ্যমেই মানে লক্ষ লক্ষ শিক্ষার্থী, তরুণ, যুবকের মাধ্যমেই আজকের যে এই অন্তর্বর্তীকালী সরকার এবং এই যে পরিবর্তন, বিপ্লব মানেই তো আমূল পরিবর্তন। অনেকটাই পরিবর্তন হয়েছে, হতে যাচ্ছে, হতাশ হওয়ার কিছু নাই। কিন্তু সম্প্রতি একটা বিষয় যে দেখা দিয়েছে, সমস্যা দেখা দিয়েছে আমাদের প্রতিবেশী দেশের সাথে, ভারতের সাথে। তারা তাদের মিডিয়াদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এমন সব উদ্ভট গুজব ছড়াচ্ছে, যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের মানে পতিত দল বা সরকারের আওয়ামী লীগ ছাড়া সব দল ঐক্যমতে পৌঁছেছে বা একটা ঐক্যবদ্ধ, জাতীয় ঐক্য হয়েছে। এ বিষয়ে তোমাদের তারুণ্য মানে শক্তির তোমার বক্তব্য? ধন্যবাদ জনাব। প্রথম অবস্থায় ভারত আমাদের পার্শ্ববর্তী একটা দেশ এবং স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পাশে ছিল বন্ধু হিসাবে, আমরা এটা স্বীকার করি। কিন্তু আপনি খুব গভীরে গিয়ে লক্ষ্য করলে দেখবেন দীর্ঘ 52 বছর স্বাধীনতার পর ভারত আমাদেরকে, আমরা যেরকম তাদের প্রতি আচরণ করি, যেরকম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই, তারা কিন্তু এটা মোটেই করে না। তারা আমাদেরকে বরাবরই শোষণ করছে। আমাদেরকে তারা আমরা যা দেই তার ঠিকই পরিমাণও তারা রিটার্ন দেয় না, শোষণই করে। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মতো ব্যাপারটা হয়ে গেল না? অনেক এর থেকেও বেশি আমরা একসাথে মানে ছিলাম, কিন্তু বৈষম্যের কারণেই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করলাম। আবার কি তোমরা মনে করো এই প্রজন্ম যে একটা বৈষম্যের কারণে 16 বছরের দুঃশাসন বলো বা এই 53 বছরই আমি বলবো, সে যে দলই শাসন করুক না কেন, 5ই আগস্টের বিপ্লবটাকে ওইভাবে দেখো? রাইট। তো
তো যেটা বলছিলাম জনাব, তো ভারত আমাদেরকে যে শোষণ করছে এইটা কিন্তু একটা সীমাহীন বৈষম্য। এখানে আমরা স্বাধীনতার পর যেমন ফেসিবাদ সরকারের প্রধান যে ছিল শেখ হাসিনার কথা থেকে ধরেন, উনি একটা সময় বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত জীবনেও বলতে পারবে না। এর মানে তারা নেওয়ার পক্ষে। এখন তারা দেখছে যে না, বাংলাদেশের তরুণ সমাজ জেগে ওঠে, যে বিপ্লব সংগঠিত করেছে, যে পেশিবাদকে বিতাড়িত করেছে, আমাদের স্বার্থে লেগেছে, তারা আমাদের বিরুদ্ধে এখন আগ্রাসন ভূমিকা নিয়ে আসছে। এইটা আমরা কখনো কামনা করি না। এবং ভারতকে আজকে আপনার মাধ্যমে, এই স্টোরির মাধ্যমে আমরা বলতে চাই, আমরা তরুণ সমাজ রক্ত দিতে শিখেছি। আমরা বাংলাদেশের 5 কোটি তরুণ ঐক্যবদ্ধ। আমরা আমাদের দেশের, আমাদের সার্বভৌমত্ব রক্ষায়, আমাদের মাটির সম্মান রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। আমরা আবার প্রয়োজনে আমাদের দেশ রক্ষায় রক্ত দিতে রাজি আছি। কাজেই ভারত যেন আমাদের প্রতি ভিন্ন পরিমাণ আগ্রাসন ভূমিকা পালন না করে, এটা আপনার মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে তরুণ সমাজের পক্ষ থেকে ভারতকে জানিয়ে দিতে চাই। এই প্রেক্ষাপটে আমি বলতে চাই, আমি গত 1 ডিসেম্বর 1 তারিখে জাতীয় প্রেস ক্লাবে প্রায় 15-20টা মিডিয়া ছিল, একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বলেছিলাম ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে যে আমার দেশের কমপক্ষে 1 কোটি তারুণ্য শক্তিকে বা তরুণকে সামরিক প্রশিক্ষণ দিয়ে চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জায়গায় চাকরি দিয়েই হোক, জমি দিয়েই হোক, উদ্যোক্তা তৈরি করলে, তাহলে 1 কোটি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণকে যদি আমরা তৈরি করতে পারি, পর্যায়ক্রমে আমরা আরো 4 কোটি বা 10 কোটি তরুণকে যদি আমরা 20 বছরে 25 বছরে তৈরি করে রাখতে পারি, এই মুহূর্তে যদি আমরা ঘোষণা দিয়ে কাজ শুরু করি, সেই 1 কোটি তরুণকে সামরিক প্রশিক্ষণ দিয়ে যদি স্বাবলম্বী করা যায়, উদ্যোক্তা করা যায়, এই প্রেক্ষাপটে যে চিন্তা ভাবনাগুলো আমার 24 বছরে, তুমি বলছো 20 বছরে, আমি 24 বছর হলো 1986 সাল থেকে স্টুডেন্টস এন্টি স্মোকিং কমিটি, একটা আগ্রাসন বিরোধী আন্দোলন, মাল্টিনেশনাল কোম্পানি, টোবাকো কোম্পানিগুলোর বিরুদ্ধে আন্দোলন করে এই দেশ থেকে তামাকের উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করার জন্য যে আন্দোলনটা শুরু করেছিলাম, সেই সভাপতি আমি ছিলাম। পরবর্তীতে আমরা 87 সালে আধুনিক করলাম, এই ডক্টর ইউনূসকে আমরা বিশেষ উপদেষ্টা করলাম, তার কাছে গেছি, তিনিও আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন। উনিও কিন্তু তারুণ্য শক্তিতে বিশ্বাসী, বিশেষ করে নারী শক্তিতে। উনি কি নারীর ক্ষমতায়নের জন্য যে মানে এত বেশি কাজ করেছেন যে সারা ওয়ার্ল্ডে আজকে তার না, এটা সাথে আপনি একটু আপনার সাথে এড করি, যেমন ওনার 3-0 তত্ত্ব, 3-0 তত্ত্বের সেটা তো এই দশকে, এই কয়েক বছর আগে, আমি বলছি সেই 2 আগে থেকে উনি বেকারত্ব দূর করতে চেয়েছেন। হ্যাঁ, বেকারত্ব একদম চাকরি মানে দাসত্ব, উনি বলছেন চাকরি দাসত্ব। হ্যাঁ, উনি এন্টারপ্রেনার সৃষ্টি করতে উদ্যোক্তা, আমি যেটা বললাম। তারপরে ওনার দ্বিতীয় 3-0 তত্ত্ব ছিল যে সমাজ থেকে দরিদ্রতা দূরকরণ, একটার সাথে আরেকটা আঙ্গাঙ্গিক ভাবে জড়িত। তো বেকারত্ব দূর করতে হলে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, আর উদ্যোক্তা সৃষ্টি করলে সমাজ থেকে দরিদ্রতা দূর হবে। কাজে ওনার হাত ধরে, ওনার মাধ্যমে আমরা প্রত্যাশা করি বাংলাদেশের বেকারদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এন্টারপ্রেনার রূপে তাদেরকে গঠন করা হোক, তাদেরকে উদ্যোক্তা তৈরি করা। আমি যা বললাম সেটার সাথে তো মেলে। হ্যাঁ, বাংলাদেশের মাটি আমরা বলি সোনার থেকেও কারি। দেখেন এখানে জাস্ট একটা বীজ ফেলে রাখলে এটা থেকে গাছ হয়ে আমাদেরকে পণ্যাদি দ্রব্যাদি দিয়ে দেয়, ফল দিয়ে দেয়। কিন্তু পার্শ্ববর্তী দেখেন সৌদি আরবে যান, মিডল ইস্টে যান, একটা টমেটো ফলাইতে উৎপাদন করতে তাতে কত পরিমাণ পরিশ্রম, কত ইনভেস্ট, কত মেহনত করা লাগে। আর আমার দেশের মাটিতে একটা সবজি, একটা বিচি ফেলে রাখলে গাছ হয়ে যায়। আমাদের দেশে কিন্তু, এবং আরেকটা জিনিস যেটা আপনি বলছেন, জাতীয় ঐক্য। বাংলাদেশের মানুষ যে কোনো জাতীয় ইস্যুতে সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে পারে, এটা বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে ইতিহাস। এখন যে জাতীয় ঐক্য হচ্ছে, হ্যাঁ, বিশ্ববাসী দেখো যে আমরা দল মত নির্বিশেষে আজকে আমাদের সমগ্র জাতি ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বা ওনার ডাকে সারা দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য কঠিন ইস্পাত, কঠিন ঐক্য, এটা একটা মেসেজ, এটা একটা সংবাদ গোটা বিশ্বের জন্য। বুঝো, পার্শ্ববর্তী ভারতও বুঝো, তাদের অঙ্গরাজ্যগুলা কি পরিমাণ বৈষম্যের শিকার হচ্ছে, এই বিষয়ে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে জনাব। এই যে ভারতের পশ্চিমবঙ্গ সীমাহীন বৈষম্যের শিকার হচ্ছে ওরা। আমরা বাংলাদেশ থেকে যদি তাদের দেশ থেকে পণ্য আমদানি আমরা নাও করি, আমরা চলতে পারবো, কিন্তু তার পশ্চিমবঙ্গ বিরাট ভূমি হয়ে যাবে আমাদের বাংলাদেশের সহযোগিতা ছাড়া।
কাজেই তখন তাদের এখানে ব্যাপক পরিমাণ জনবিস্ফোরণ হবে, তারা তাদেরটা সামলাতেই হিমশিম খাবে। কাজেই ভারতকে আগ্রাসন বন্ধ করে আমাদের সাথে বন্ধুত্বর আচরণে আসো। আমরা যেরকম তাদেরকে এত বছর আমাদের কাছ থেকে নিচ্ছে, এই মনোভাব তাদের যেন না থাকে। শেখ হাসিনা 2 হাত ভরে সবকিছু উজাড় করে দিয়ে দিচ্ছে, এখনো নেবে, ভবিষ্যতেও নেবে, এই মনোবাসনা তারা পরিহার করতে হবে। না, এই যে বললাম সামরিক প্রশিক্ষণ তারুণ্যদেরকে, এই প্রেক্ষাপটে ভারতের জন্য একটা গোটা বিশ্বের জন্য এবং এটা অত্যন্ত জরুরি। আমি আপনার মাধ্যমে, আপনার টিভির মাধ্যমে আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে বলবো, অনুরোধ করব যে এইটা অত্যন্ত জরুরি। আমি তো ডক্টর ইউনূসকে বলেছি উদ্দেশ্য করে, হ্যাঁ, যে সরকারের প্রধান, এবং এটা ওনার হাত দিয়ে সম্ভব। উনি বলছেন যে আমরা তরুণদের মাধ্যমে নিয়োজিত ছাত্র জনতা। আমিও তো তার ভক্ত, তার সাথে কাজ করেছি, তার চেতনায় উদ্বুদ্ধ হয়েছি বলেই তো বলছি। সৌভাগ্য একজন অত্যন্ত গুণবতী মানুষের খুব কাছের একজন। এই যে তোমাদের যারা উপদেষ্টা হয়েছে তারা তো আমার সাথে কাজ করছে। আমি তো জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলামের সাথে কাজ করছি, আমি প্রধান সংগঠক ছিলাম। এদেরকে তো আমি ডাকতাম, আনতাম, মিটিং করতাম। জাতিদুর রহমান, অধিকার, ক্যান্সার সোসাইটি, সবাইকে নিয়েই তো আমি কাজ করেছি 40 বছর। আমিও প্রার্থনা করি জনাব, আপনি দীর্ঘ 24 বছরের যে মনোবাসনা, তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাচ্ছেন, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাচ্ছেন, স্বজন প্রীতি, রাহাজানি, খুনাখুনি মুক্ত একটা বাংলাদেশ, শান্তির পৃথিবী চাচ্ছে। সিরিজের ভিতর কিন্তু শান্তির পৃথিবী আছে, তুমি ভুলে গেছো বলতে। এটা তো বাংলাদেশে আমি শান্তির একটা সোনার বাংলাদেশ চাচ্ছি। এটা যেন এই নতুন নব্য বিপ্লবে, নতুন অভ্যুত্থানে যেন এরকম একটা দেশে আমরাও প্রত্যাশা করি আমাদের তরুণ সমাজের কাছে। বিশেষ করে আমি তারুণ্য শক্তিকে চাচ্ছি, এই 5 কোটি 10 কোটি শিক্ষার্থী যুবককে চাচ্ছি। আমরা ধসে গেছি, পচে গেছি, ধ্বংস হয়ে গেছি। আমি নিজেও মনে করি যে আমাদের দ্বারা কিছু সম্ভব না, কিন্তু আমরা তো তোমাদেরকে জাগাতে পারি, আপনাদের উপদেশ লাগবে, আপনাদের পরামর্শ লাগবে, আপনাদের লট অফ এক্সপেরিয়েন্স, এটা আমাদের কাজে লাগাতে হবে। আমরা এই যে তরুণদের হাত দিয়ে আপনারা যেরকম স্বপ্ন দেখছিলেন, আল্লাহ তাআলা আপনার স্বপ্ন পূরণ করছে। ভয়ঙ্কর পেশিবাদকে আমরা তাড়াইতে পেরেছি। আগামী দিনও আপনার স্বপ্ন শক্তিকে তোমরা যেন তাড়াতে পারো এবং জাগ্রত থাকো, এটা কিন্তু আমার প্রত্যাশা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রথম অবস্থায় যেটা বলছিলেন তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই তরুণরা যদি সামরিক প্রশিক্ষণ নেয়, আমাদের প্রতি আঙ্গুল তুলতে কিন্তু আশেপাশের এরা ভয় পাবে। দ্বিতীয় হচ্ছে তরুণদেরকে চেতনায় উজ্জীবিত হতে হবে, নৈতিক চেতনায়, আদর্শের চেতনায় এবং শিক্ষার চেতনায়। আর এই হীনমন্যতা তরুণদের কাজে উদ্বুদ্ধ হতে হবে, কাজে সম্পৃক্ত হতে হবে। এবং তারা যদি হীনমন্যতা থেকে নিজেকে মুক্ত করতে পারে, আমাদের তরুণ সমাজ যদি নিজের স্বার্থ থেকে মুক্ত হয়ে প্রকৃত যেভাবে 5ই আগস্টের যে বিপ্লবটা গড়াইছিল জাতীয় চেতনায় এবং নৈতিকতার গুণে, আদর্শের গুণে ঐক্যবদ্ধ হয়েছিল, এইভাবে যদি তারা নিজেকে লোভ লালসা থেকে পরিহার করে প্রকৃত তারুণ্য শক্তি নিয়ে সামনের দিকে এগোতে পারে, আপনাদের স্বপ্ন ইনশাআল্লাহ এই বাংলাদেশ একটা সত্যিকারের সোনার দেশ হবে। এইটা আমিও প্রত্যাশা করি এবং আমিও আপনার মাধ্যমে আমার তরুণ সমাজ ভাইদেরকে, বন্ধুদেরকে বলতে চাই, আসুন, এই পৃথিবীটা আমাদের জন্য, পৃথিবীটা তরুণদের জন্য, পৃথিবীটা সাহসী মানুষের জন্য। যারা সাহস করবে, যারা নীতি নৈতিকতার গুণে গুণান্বিত হবে, পৃথিবী তার জন্য। কাজে আমরা আমাদের মতো করে এই সোনার দেশটাকে আমরা সাজাই নীতি, আদর্শ, নৈতিকতার গুণে, হীনমন্যতা এবং লোভ লালসা যেন নিজে থেকে পরিহার করি, তবেই আপনাদের স্বপ্ন ইনশাআল্লাহ আমরা পূরণ করতে পারবো। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপনাকে এবং রূপসী বাংলা টেলিভিশনকে এবং আপনাদের পরিবারকে ধন্যবাদ। মিসবাহ, সুপ্রিয় দর্শক, তারুণ্যের প্রতিনিধি হিসেবে মিসবাহ আজকে যে কথাগুলো বলল, আসুন আমরা ঘরে ঘরে বাংলাদেশের সব শিক্ষার্থী তরুণ যুবকদের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেই এবং প্রত্যেকেই এক একজন বিপ্লবী হিসেবে নিজেদেরকে গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হন।